পুলিশ যা যা করে গেছে আমার বাড়িতে, যা যা বলে গেছে আমার নামে, সেগুলো সব সিসিটিভি ফুটেজ উইথ ভয়েস রেকর্ডিং আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। যারা দেখতে চান তারা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর সেই যা যা হয়েছে, পুলিশ যা যা বলেছে, তারই নেপথ্যে অ্যাকচুয়াল কী ঘটনা আছে সেটা নিয়ে আজকের ভিডিওটা। আমার গল্প হচ্ছে একটি ক্যান্সার সার্ভাইভার, অ্যানিম্যাল লাভার, একটি মায়ের গল্প, যে একা লড়াই করছে এই পুরো সমাজ, নিজের পরিবারের লোক, নিজের হাজব্যান্ডের সাথে, এদের এই রাস্তার কয়েকটা কুকুর এবং নিজের সন্তানকে নিয়ে বাঁচার জন্য। পুলিশ আমার বাড়িতে এসেছিল, এসে একটা সেই 1 বছর আগে একটা মহিলা কবে সেই 500 টাকার একটা কেস আমার নামে, কেস করেনি, শুধু একটা বোধহয় জিডি করেছিল। সেটার জন্য পুলিশ আমার বাড়িতে 5 বার এসে গেছে। যার ইসেতে আমি বলেছি যে আপনি 500 টাকা এরকম নেয়নি, সে জাস্ট নিজের রাগ মেটানোর জন্য এইসব মিথ্যে কথা বলছে। তো এইটাই বলেছে, এবং তার কাছে সত্যি কোনো প্রমাণ থাকলে তো আমার পুলিশ নিশ্চয়ই আমাকে একটা কোর্টের কিছু দিত যে আপনি 500 টাকা ফেরত দিয়ে দিন, সেরকম কিছু সে দিতেও পারেনি, কিছু না। কিন্তু পুলিশ বাড়িতে এসে এনকোয়ারির নামে প্রত্যেকবারই কিছুদিন অন্তত 3-4 মাস বা 2 মাস 3 মাস গ্যাপে আমার বাড়িতে আসে। অতনু খামারু অফ নারায়ণপুর থানা সাব ইন্সপেক্টর বারবার করে আসেন এবং এসে আমার কাছে এনকোয়ারি করে। এনকোয়ারিতে সবসময় ক্রেশের কি ডকুমেন্টস আছে, ক্রেশ থেকে বিধাননগর মিউনিসিপ্যালিটিতে ক্রেশের কোনো ক্যাটাগরি নেই। সো তারা বলেছে আমরা কোনো কিছু দিতে পারবো না, ট্রেড লাইসেন্স। তো আমি তাদেরকে একটা চিঠি দিয়েছি যে আপনারা ক্যাটাগরি তৈরি করুন, এবং আমি একটা বিড়ালের ছোটো ক্রেশ চালে, আপনি তো সেই এগেনস্টে একটা আমাকে দিন, ট্রেড লাইসেন্স করে দিন। কিন্তু বিধাননগর মিউনিসিপ্যালিটিতে সেরকম কিছু এখনও অবধি করেনি। কিন্তু সেই চিঠিটার রিসিপ্ট কপি আমার কাছে আছে যে আমি অ্যাপ্লিকেশন করেছি, সেটা ওনাদের দেখায়। হলো, তারপরে জিজ্ঞেস করছে আপনার কি অথরিটি আছে, এখানে দেখুন পুলিশ অফিসার জিজ্ঞেস করছে আপনার কি অথরিটি আছে আপনি রেস্কিউ সেন্টার চালানো, রাস্তা থেকে কুকুর তুলে এনে চিকিৎসা করা, আপনার কি অথরিটি আছে, আপনি কি ভেট? সারা মানে মানে কলকাতায় বা আমি যতদূর জানি ইন্ডিয়াতে রাস্তায় যদি কোনো অসুস্থ প্রাণী দেখতে পাই, তাদেরকে হয়তো আমাদের যদি, যেহেতু এখানে তো আর হসপিটালে ওভাবে অ্যাডমিট হয় না, সে টাকা দিতে পারবে না কুকুররা, সেক্ষেত্রে আমরা নিজেরাই চেষ্টা করি হয় রাস্তায় রেখে তাকে ভেট প্যারাভেট দেখিয়ে আমরা তাদেরকে ট্রিটমেন্ট করাই, অনলাইন কনসালটেশন বা নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে এনে সেখানেই রেখে, বা অনেক সময় হয় কি এতই অসুস্থ হয়তো রাস্তায় রেখে করা যাবে না, তাকে বাড়িতে নিয়ে আসা হয়, এনে ডাক্তারের সাথে আমরা যোগাযোগ করি, করে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। নিজেরই পয়সা এগুলো হয়, ওষুধ কেনা, ডাক্তারের ফিস দেওয়া, তারপর যদি হসপিটালে নিয়ে যেতে হয় তাহলে আবার নিজের ট্রান্সপোর্টেশন কস্ট সেগুলো করে নিয়ে যাওয়া, এগুলো প্রচুর খরচ সাপেক্ষ। এবং তার অসুখ বিসুখ অনুযায়ী অনেক সময় ব্লাড টেস্ট করতে দেয় ডাক্তার, এক্স রে করতে দেয়, সেগুলো বহন করা। তারপরে সে যদি সুস্থ হয়ে গিয়ে মনে হয় যে হ্যাঁ সে এবার রাস্তা ছাড়ার মতো যোগ্যতা, আমি ছেড়েও দিই সুস্থ করে। আবার যদি দেখা যায় যে না এমন সিচুয়েশান যে তাকে ছাড়া যাবে না, তাকে ছাড়লে তার আরও জীবনহানি হওয়ার চান্স আরও বেশি হয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে যেমন ধরুন প্যারালাইজড কুকুর ছাড়া যায় না, যাদেরকে বস্তায় ভরে ডাম্প করে গেছে তাদের ছাড়া যায় না, কারণ কোথা থেকে কার কুকুর জানি না, প্যারালাইজ কুকুর রাস্তায় বাঁচবে না। তো এই ধরনের কুকুরদের আমার বাড়িতে এনে রাখতেই হয়, কোনো উপায় নেই। সো সেগুলো বাড়িতে থেকে যায় এবং তাদেরকে বছরের পর বছর ধরে তাদেরকে দুবেলা খাবার দেওয়া, তাদের স্নান করানো, তাদের এভরিডে পটি পরিষ্কার করা, তাদের ভ্যাকসিনেশন করা, ডিওয়ার্মিং করানোর জন্য আমি একটা ওয়েট মেশিন অবধি কিনে ফেলেছি। সো এই যাতে ওয়েট নিয়ে আমি তাদের ডিওয়ার্মিং করাতে পারি। এবার যখন এরপরেও যখন পুলিশ বাড়িতে এসে কোন মহিলার একটা 500 টাকা আমার বিরুদ্ধে ফ্রড করেছিল, ভাবুন আমরা
হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এদের পিছনে নিজের রক্ত জল করা, এই টাকাগুলো কিন্তু কেউ, কোনো পুলিশ দেয় না, কোনো ইভেন পরিবারের কেউ অবধি দেয় না। এই টাকাগুলো কিন্তু অনেক কাণ্ড করে, যেমন আমি ধরুন আমার বাবার ফ্ল্যাট ভাড়ার টাকা থেকে এগুলো চালাতাম। সেই ফ্ল্যাটটা আমি রিসেন্টলি এই আমার হাজব্যান্ড যেহেতু আমার কোনো মেনটেনেন্স দিচ্ছে না, আমি সেই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে এখন সেই টাকা, ফ্ল্যাট বিক্রির টাকাতে এদের চালাচ্ছি। এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করতে না, জিজ্ঞেস করছে যে আমার কি অথরিটি আছে আমি রাস্তা থেকে কুকুর তুলে এনেছি। আপনারা বলুন যে মানবিকতার কি কোনো অথরিটি লাগে? আমি জানি না আমাদের দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তারা কি এই অথরিটি আমাদের দেয়নি যে আপনি অবলা প্রাণী অসুস্থ থাকলে রাস্তা থেকে তাকে এনে তার চিকিৎসার ব্যবস্থা করুন, বা তাকে যদি কোনো বাচ্চা কুকুরদের ডাম্প করে দেয়, সে সুস্থ হলেও ডাম্প করে দিয়ে গেল বস্তায় ভরে, সে সুস্থ, হয়তো দেখুন 5টা 6টা বাচ্চা যেমন আমার বাড়িতেই আছে, ডাম্প করে দিয়ে গেছে, তাদের তো ডাক্তার সেরকমভাবে দেখাতে হয়নি, কিন্তু তাদেরকে কেউ ডাম্প করে দিয়ে গেছে। তাহলে সেগুলোকে আমরা তুলে এনে যদি তাদের প্রাণ বাঁচাই, আমাদের মনে জাগে যে আহা বাচ্চাগুলো মরে যাবে রাস্তায়, গাড়ি চাপা পড়ে না খেয়ে এভাবে মরে যাবে, এটা তো কোন পাড়ার কুকুর যায় না, এই পাড়ার কুকুররা তাদের অ্যাটাক করবে, ওরা টেরিটোরিয়াল প্রাণী। এই অ্যাওয়ারনেসগুলো তো সবার মধ্যে নেই, বা এই মানবিকতাও সবার মধ্যে নেই। আমরা যারা এই মানবিক দিক থেকে এদের হেল্প করি, তাদের পিছনে মানে বছরের পর বছর হেল্প, মানে এক আধ দিন নয়। এই যে বাচ্চাগুলো 2001 কেউ এসছে 2012 সাল থেকে আছে আমার বাড়িতে, আমার প্যারালাইজড ডগ। 4জন বাচ্চা আছে 2021 সালে, একজন আছে 2023 সালের, একজন আছে 2024 সালের। তো এরা সবাই এখনও আমার বাড়িতে আছে এবং এরা প্রত্যেকের ভ্যাকসিনেশান কার্ড রয়েছে, প্রপার ভ্যাকসিনেশান কার্ড রয়েছে। তাদেরকে আমি দুবেলা খাবার দিচ্ছি, তাদেরকে আমি ভালোভাবে রাখার চেষ্টা করছি যতটা সম্ভব, ইভেন তাদের জন্য আমি লোক রাখারও চেষ্টা করছি, যদিও আমার এখন পয়সার করি খুব অসুবিধার মধ্যে, কিন্তু যেহেতু আমি একা বাড়ি থেকে বেরোতে পারি না, কোথাও গেলে এরা ঘরে হয়তো চেঁচামেচি করে, আশেপাশের লোক কমপ্লেন করে, আমিও চাই না কারো অসুবিধে হোক, কিন্তু কেউ এটা দেখছে না যে একটা ও সমাজসেবা করছে। আমি 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 তো কতগুলো প্রাণীর প্রাণ বাঁচিয়েছি, আমি তো কোনো ক্রাইম করিনি। পুলিশ বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করছে আপনার কি অথরিটি আছে, আপনি রেস্কিউ সেন্টার চালাচ্ছেন, আপনার কি অথরিটি আছে? তার কারণ আমার পাশের বাড়ির লোকে আমার নামেই কমপ্লেন করছে। তারা কি করে, এবার বক্তব্য হচ্ছে যখন সে আমার পার্সোনাল বিষয়ে করছে, আমি ভিডিও করি, আমি ক্রেশ চালাই, খুব অন্যায় কাজ করি, সেইগুলো নিয়ে তারা কমপ্লেন, আমার বাড়িতে নাকি অজস্র কুকুর, হ্যাঁ এরকমভাবে তারা আমাকে হ্যাঁ মানে পুলিশকে বলছে, এবং পুলিশ ঠিক এই ল্যাঙ্গুয়েজেই আমার সাথে কথা বলছে, আপনার বাড়িতে কটা কুকুর, তাদের ভ্যাকসিনেশন কার্ড দেখান, কোন ডাক্তার দেখান। এবং এগুলো সব কিন্তু ঘরে বসে নয় যে আপনি টেবিলে বসুন আমি একটা একটা করে ডকুমেন্টস দেখাচ্ছি, তাও কিন্তু না, আমার কাছে সব ডকুমেন্টস আছে, দেখাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝতে পারছেন, ফাইলগুলো নিয়ে আমাকে বারবার করে আনতে হচ্ছে, বারান্দায় গিয়ে দাঁড়াতে হচ্ছে। এভাবে আমি একটা ক্যান্সার সার্ভাইভার, এতগুলো বাচ্চাকে দেখছি, আমার নিজের মেয়েকে দেখছি, হাজব্যান্ড চিট করে চলে গেছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, সিভিয়ারলি আমাকে মেন্টালি হ্যারাসমেন্ট করছে। আর এই সামনের বাড়ি ওরা কী করে, সারাদিন কোনো কাজ নেই, ওই যে রিটায়ার্ড পার্সন 2জন আছে, বয়স্ক না, এদের মানে রিটায়ার হয়েছে ঠিকই কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দে আর ভেরি স্ট্রং। তারা মানে জবে থেকে আমার হাজব্যান্ড চলে গেছে, এদের জীবনে মির্চ মশলা আর সবসময় দরকার, সারা সন্ধ্যে থেকে তো সিরিয়াল দেখে, তো এবার সকালবেলাটা কী করবে, মির্চ মশলা দরকার, যখন দেখি বাড়ির সামনে মির্চ মশলা রয়েছে, এই একা মহিলা আছে, এর হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, একা 7টা কুকুর নিয়ে তার মেয়েকে নিয়ে থাকে, এর পেছনে কাঠি করে। এদের কাজ হচ্ছে এটা, সারাদিন আমার বাড়ির দিকে নজর, কে এলো কে গেল, আমার বাড়িতে যদি কেউ আসে সঙ্গে সঙ্গে ওদের বাড়ির আমার দরজা খোলার আগে ওদের দরজা খুলে যায় কে এলো দেখার জন্য, এইভাবে। এবং আমার হাজব্যান্ডের সাথে মেন কথা হচ্ছে, আমার হাজব্যান্ডের সাথে আমি মেনটেনেন্সের মামলা করেছি, আমার হাজব্যান্ড অবভিয়াসলি বুঝতেই পারছেন সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত, সে মেনটেনেন্স দিতে একদমই রাজি নয়, অথচ তার যথেষ্ট মানে ক্ষমতা আছে, সে অনেক টাকা দেওয়ারই মতন তার ক্ষমতাও আছে এবং তার দায়িত্বও আছে। আমি একটা ক্যান্সার সার্ভাইভে কোনো চাকরি করি না, আমার একটা মেয়েকে নিয়ে থাকি, সে 9 মাস ধরে একটা পয়সা সে আমাকে দেয় না, তো আমি সেই জন্য বাধ্য হয়ে মেনটেনেন্স কেস করেছি, এবং আমার বাবার বাড়ি বিক্রি করে এই কেসটা আমাকে করতে হয়েছে, কারণ এইটুকু কেস করার মতো আমার সামর্থ্য ছিল না। এই সামনের বাড়ি কী করেছে, আমার হাজব্যান্ডের সাথে ফোনে যোগাযোগ রাখে সবসময় তারা। এবার বলি একটা কথা, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে মাছি সবসময় গু দেখতে পায়, তাই না, তারা ফুল বা কোনো ভালো কিছু দেখতে পায় না, তারা কিন্তু গু দেখতে পায় এবং গুতে গিয়ে বসে। তো এদেরকে আমি তাদের সাথে তুলনা করি, তার কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি সাইকেল চালাতে বেরোই, আমার মেয়েকে নিয়ে আমি বেড়াতে যাই, আমার মানে টুকটাক আমি যখন কোথাও বেরোতে যাই আমার মেয়েকে নিয়ে যাই, মেয়েকে জামা কিনে দিই, মেয়েকে আমি নিয়ে ঘুরতে বেরোই, তাকে দুজনে সেজে গুজে আমরা গানের ক্লাসে যাই, তো আমরা এত কিছু করি, সেগুলো এরা কিন্তু দেখতে পায় না।
আমার মেয়ে হয়তো কখনো কখনো একা রেগে মানে বাচ্চা হয় না, এটা ওটা চায়, মোবাইল চাইলো, এটা চাইলো, আমি হয়তো দিলাম না, দেবো না, দিয়ে হয়তো আমি উপরে চলে গেছি, ওর বেরিয়ে রাস্তায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে বাইরে গিয়ে কেঁদেছে। সেইটা গিয়ে ফোনে আমার হাজব্যান্ডকে জানানো হয়। মেয়েকে নেগলেক্ট করে, মেয়ে এরকম বেরিয়ে গেছিলো এটা ঠিকই, একদিন বেরিয়ে গেছে। এই আমার মেয়ে 8.5 বছর বয়সের মধ্যে একদিন কি দুদিন এরকম ঘটনা ঘটেছে। সেই ঘটনাটাকে বেশি করে মির্চ মশলা লাগিয়ে সেটাকে আমার হাজব্যান্ডকে লাগানো। আমার হাজব্যান্ড সেটাকে বানিয়েছে যে আমি আমার মেয়েকে নেগলেক্ট করি, আমার মেয়েকে আমি ভালোবাসি না, ভালোবাসার কম আছে আমার মেয়ে প্রত্যেকটা ডকুমেন্টস ভালো। একটা বাবা মা কী করে প্রুফ করবে সে তার বাচ্চাকে ভালোবাসে? কী করে প্রুফ করবে? আপনারাই বলুন। তার বাচ্চা এত বছর বেঁচে আছে, সুস্থ আছে, এটাই তো সবথেকে বড় প্রুফ। সে স্কুলে যাচ্ছে, সে হাসছে খেলছে, সেগুলো প্রুফ নয় কি? আমার বাড়িতে এসে পুলিশ আমাকে চার্জ করছে, আপনি আপনার বাচ্চা, মানে এইগুলো কি করে সম্ভব বলুন? আপনি আপনার বাচ্চাকে নেগলেক্ট করেন, পুলিশ বলছে আপনার মেয়েকে আপনি যেখানে নিয়ে এসেছেন সে নেগলেক্ট হচ্ছে, বাইরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, প্রমাণ এতগুলো আমার কাছে জব প্রমাণ আছে, আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি আপনার বাচ্চাকে নেগলেক্ট করেন, আপনি আপনার বাচ্চার প্রপার টেক কেয়ার করেন না, কে এই অথরিটি দিয়েছে? আমার বাচ্চা আমার বাড়িতে এত বছর ধরে আছে, তার ভ্যাকসিনেশন কার্ড আপডেট করা, তার স্কুলে আমি ভর্তি করেছি, তাকে নিয়ে যা বাচ্চারা বাবা মা করে আমি একা মা হয়ে সেটা করছি, উইদাউট এনি ফিনান্সিয়াল মেন্টাল হেলথ তো দূরের কথা, উল্টে এই ধরনের সবসময় জাজমেন্টের মধ্যে। এবার এগুলো সব করা হচ্ছে পুলিশ দিয়ে, এবারে হ্যারাসমেন্ট করানো হচ্ছে ছোট ছোট কারণে। এগুলো বললাম তো, কোনো কারণ নয় যে বাড়িতে পুলিশ এসে যাওয়ার মতো। বাচ্চা রেগে মেগে রাস্তায় গেছে, আমি আবার তাকে নিয়ে চলে এসেছি, তাকে নিয়ে আবার বুঝিয়েছি, এ করেছি, সব মিটে গেছে সব কিছু সমস্যা। কিন্তু ওকে এই যে বারবার বোঝানো, যে আর আমার হাজব্যান্ডের সাথে যে এত বছরের যে ঝামেলা, আমার হাজব্যান্ডও ওকে এগুলো বুঝিয়েছে যে তোর দেখ, আমি তোকে মোবাইল দিই, আমি তোকে ভালোবাসি, তোর মা তোকে মোবাইল দেয় না, ভালোবাসে না, তোর মা কুকুরদের ভালোবাসে। ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছি মা, আমার কাছে সন্তানের মতন, আমার মেয়েও আমার সন্তান, আমার কুকুররাও, তাদেরকে আমি রাস্তা থেকে আমার সন্তানের মতোই তুলে এনেছি, তাদেরকে আমি আমার সন্তানের মতোই রাখি, তাদেরকে আমি দায়িত্ব নিয়েছি। এত কষ্টর মধ্যে নিজের শারীরিক সমস্যা আছে, আমি ক্যান্সার সার্ভাইভার, রোদে বেরোতে পারি না, এত মানে হাঁপিয়ে যাই অল্পতেই। হ্যাঁ, ইদানিং তো এই সব বছরের পর বছর এই হাজব্যান্ডের এই মেন্টাল টর্চার, পাড়ার লোকের এই মেন্টাল টর্চারে আমার মানে আমি ভুলে যাই সব কিছু, এখন আর ঠিক মতন সব মনে রাখতে পারি না, কিছু একটা আনতে যাব বাইরে গিয়ে ভুলে গেছি, এই রকম প্রবলেমসগুলো হচ্ছে। আর এটাতে বুঝতে পারছেন আমি একটা বড় মানুষ, আমারই এরকম হচ্ছে, আর আমার মেয়েটার ওপরে মেন্টাল কত এফেক্ট পড়ছে। মেয়েটাকে সবসময় একটা ওর মধ্যে কাজ করে, ওর মা কি সত্যি সত্যি ওকে ভালোবাসে? কারণ পাড়ার লোকে বলছে ওর মা ভালো না, ওর বাবা বলছে ওর মা ভালো না, অথচ ও দেখছে ওর মা ওর জন্য সব কিছু করছে, কি না করছে, জামা কিনে দিচ্ছে, জুতো কিনে দিচ্ছে, স্কুলে ভর্তি করাচ্ছে, পড়াচ্ছে, গানের ক্লাসে নিয়ে যাচ্ছে, আদর করছে, দুষ্টুমি করলে রাগ করছে, মারও দিচ্ছে, দু একটা থাপ্পড় দিই না তা তো নয়, মারও দিচ্ছে, বকাও দিচ্ছে, আবার বুকেও টেনে নিয়েও শুচ্ছে। এবার আমার মেয়ের মধ্যে এই কনফিউশনসগুলো আসছে, তার থেকে ওর একটা মেন্টাল ট্রমা হয়ে গেছে, ও ভীষণ হঠাৎ করে ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, এই সেই হয়ে যায়, সেইগুলোর জন্য আবার ওকে নিয়ে আমি আবার ডাক্তারে কাউন্সেলিং করাচ্ছি, সাইকিয়াট্রিক কাউন্সেলিং, যাতে আমার মেয়েটা একটু ভালো থাকে। কিন্তু ভালো থাকতে এই যে পুলিশ এসে এসে বাড়িতে এরকমভাবে যে বলছে আপনি আপনার মেয়ের টেক কেয়ার করেন, এই কথাগুলো আমার মেয়ে শুনছে, এগুলো ওর মেন্টালের উপর একটা হ্যারাস হচ্ছে। হ্যাঁ, মানে কে সিভিয়ার আপনি ভাবুন, আমি কারোর কি ক্ষতি করেছি? না, করিনি। আমি আমার রাস্তা থেকে আমার দয়া হয়েছে, আমি 4-5টা বাচ্চা নিয়ে এসেছিলাম, ওদেরকে কেউ ডাম্প করে গেছিলো, কেউ প্যারালাইজ ছিল। আমার হাজব্যান্ড এগুলো দেখেই আমাকে বিয়ে করেছে, এমন না যে সে আমার বিয়ের আগে প্রচুর সে কুকুরের আমার সাথে সাথে ঘুরে ঘুরে রাস্তায় কুকুরের ট্রিটমেন্ট করতো। এই বাড়িটাও কেনা হয়েছিল যে বাড়িতে একটা ফ্লোরে আমরা কুকুরদের রেস্কিউ করবো, রাখবো এইসবের জন্য। কিন্তু যখন আমার ক্যান্সার হয়ে গেল, আমার চেহারা খারাপ হয়ে গেল, দেখলো যে এইটা একটা হাতিয়ার, কুকুর হাতিয়ার, যেহেতু সমাজে বেশিরভাগ লোক কুকুর পছন্দ করে না, সো এইটাকে হাতিয়ার বানিয়ে এখানে লোকদের বুঝিয়ে দেব। আমরা তো অন্য পাড়া থেকে এসেছি, কাজে অন্য পাড়ার লোকেরা জানে যে ও আমার পিছনে কীভাবে এফোর্ট দিয়েছে বিয়ের আগে কুকুরদের সেবার জন্য আমার সাথে থেকে, কিন্তু এই পাড়ার লোকেরা তো সেটা জানে না। এটা তো আমরা নতুন এসেছি এই বাড়ি কিনে যাতে কুকুরদের রেস্কিউ করতে পারি, ও তো আমার সঙ্গে থাকবার কথা ছিল, দুজনে মিলেই বাড়িটা কিনেছি, এই বাড়িটা আমাদের দুজনের নামে। কিন্তু ও কি হলো, যেই না আমার ক্যান্সার হলো ও পাল্টে খেয়ে গেল,
ও যেহেতু আমার চেহারা খারাপ হয়ে গেছে, ও অন্য মহিলার সাথে অ্যাফেয়ার করলো, এবং সেই অ্যাফেয়ারটা যাতে চাপা থাকে সেটা তো সবার সামনে বলবে না যে ওর চেহারা খারাপ হয়েছে আমি ছেড়ে চলে যাচ্ছি। ওটা বলল কি যে আমি কুকুর রেখেছি সেই জন্যে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আর আমাদের এই সামনের বাড়ি বা এইরকম কিছু টক্সিক লোকজন, সারাদিন যাদের কোনো কাজকর্ম সেরকম থাকে না, রিটায়ার লোক বসে থাকে, সন্ধ্যা থেকে সিরিয়াল দেখে, দিনের বেলাটা কিছু পিএনপিসি করার চেষ্টা করে, তাদের কানে তাদের নিজেরা একটা ধারণা করলো, বা আমার হাজব্যান্ড তাদের মধ্যে ঢোকালো যে এই দেখুন এই আমার বউ ভালো না, আমার মেয়েকে দেখে না, কুকুর দেখে। ব্যাপার হচ্ছে যে রাস্তার কুকুরের জন্য দয়াশীল হয়, সে তার নিজের সন্তানের জন্য দয়াশীল হবে না, তার সংসারের জন্য দয়াশীল হবে না। আপনারা আমার বাড়ি আমার কুকুর ঘুরিয়ে, আমি আপনাদের ভিডিও আবার দেখাচ্ছি, দেখুন তো আমার বাচ্চা আমার মেয়ে কারোর প্রতি কি আমি দয়াশীল নই? এবার এই দয়ার সার্টিফিকেট তো আমাকে কোনো মিউনিসিপ্যালিটি, কোনো কর্পোরেশন, কোনো কাউন্সিলর দিতে পারবে না, হ্যাঁ, যে আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। কিন্তু পুলিশ এসে এরকম ছোটো ছোটো কারণে, কবে আমার মেয়ে একদিন বেরিয়ে গেছিলো সেই খবর এরা দিয়েছে পুলিশকে, এবং আরও মনে হয় অনেক কিছুই এদের দেখুন টাকা থাকলে অনেক কিছু করা যায়। হ্যাঁ, আমার হাজব্যান্ডের সেই টাকা আমাকে না দিয়ে, আমার মেয়ের জন্যে স্কুলে না দিয়ে, হ্যাঁ, হয়তো অন্যদিকে দিয়েছে, যার জন্যে পুলিশ এসে এরকম ছোটো ছোটো ব্যাপারে, যে কার বাড়ির বাচ্চা 1 ঘন্টার জন্য একটু বেরিয়ে গেছিলো, তার মা আবার পরে তাকে বুঝিয়ে নিয়ে চলে এসছে বাড়িতে, তারপরে পুলিশ আসে এরকম মানে পুলিশ এসে জেরা করে এবং এসে কমেন্ট পাস করে, দেখুন, যে বলছে আপনি আপনার মেয়ে টেক কেয়ার করেন না। এবং আমাকে এটাও বলছে যে আমি বলছি এখন যে আপনি আমার একা মহিলা পেয়ে আমাকে এরকমভাবে হ্যারাস করছেন। তখন বলছে যে আপনার মতো এরকম একা মহিলা থাকে, আপনার মতো এরকম করে না। আমি কি করেছি আমি এটাই জানতে চাই। আমি এখনও অবধি সত্যিই জানি না, আমার বিবেক জানে না যে আমি করেছিটা কি। আমার ক্যান্সার হয়েছে, সেটা কি আমার দোষ? না। আমার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে কারণ আমার বিউটি নষ্ট হয়ে গেছে, তাই জন্য ছেড়ে গেছে। সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, তার প্রমাণ রয়েছে, সব কিছু আমি সেই ফোন থেকে বার করে নিয়েছিলাম, আমার হাজব্যান্ডেরই ফোন থেকে। আপনারা দেখে নিন, তার সাথে অন্য মহিলার ছবি এই সেই আছে, সেগুলোর জন্য আমার দোষ না। কিন্তু পাড়ার লোকে এটা বানিয়েছে, যেহেতু আমার কুকুর আছে, সো আমি কয়েকটা রাস্তার অবলা প্রাণীকে এনে প্রাণ বাঁচিয়েছি, তাদের বছরের পর বছর ধরে তাদের সেবা করছি, নিজের পরিশ্রম দিয়ে, নিজের টাকা দিয়ে, নিজের মানে কি বলবো সর্বস্ব দিয়ে, আমার সন্তানদের মতন, আমার নিজের মেয়ের মতো ওদেরকেও রেখেছি। সেটার জন্য আমাকে এরা এত হ্যারাস করছে। কোথায় আজকে বলুন তো রাস্তার পশুদের আমি সেবা করছি, এটা তো আমি শুনেছি যা সুপ্রিম কোর্টের আইনে আছে, এটা হচ্ছে এক ধরনের সমাজ সেবার মধ্যে পড়ে, মানবিকতার মধ্যে পড়ে। কোথায় তারা এসে বলবে যে আপনি তো একজন মানে এই ক্যান্সারের মধ্যে দিয়ে, এত ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়েও এদেরকে দেখাশোনা করছেন, আপনি তো একটা মহৎ কাজ করছেন। সেটা না বলে উল্টে বলছে আপনার মতো এরকমভাবে কেউ চলে না। আমার মতো চলাটা সত্যি চলতে পারবে না কেউ, খুব কঠিন। আমার শারীরিক এইরকম অবস্থায় এতগুলো বাচ্চাকে নিয়ে এইভাবে স্ট্রাগল করা, প্রত্যেক দিন একটা থ্রেটের মধ্যে সবসময়। এই বুঝি আমার মেয়ে যদি একটু কাঁদে, পাশের বাড়ির লোক পুলিশকে বলবে। আমার হাজব্যান্ডের সাথে পাশের বাড়ির লোকে ফোনিক কনভারসেশন হয়, হ্যাঁ, আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সঙ্গে সঙ্গে ফোনে জানানো হয়, এবং ওই পয়সা দিয়ে হোক দিয়ে হোক ও পেছন থেকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। এবং পুলিশ এসে বলছে আপনার এগেনস্টে কমপ্লেন আছে, আপনি ভালো মানন, আপনি মেয়ের টেক কেয়ার করেন না। সারাদিন ধরে এই কুকুরের কাজ করি, মিমিকে নিয়ে ওকে পড়ানো, ওকে পিছনে প্রচুর সময় লাগে না, একটা বাচ্চা মানুষ করতে, বুঝতেই পারেন আপনারাও তো মা বাবা, তো তারপরে ঘরের কাজ এইসব মিলিয়ে আর আমি ভিডিও করারও সময় পাই না ঠিক করে। কিন্তু এই সামনের বাড়ি মানে আমাকে ঠিকমতো বাঁচতে দিচ্ছে না। আমার মেয়েটা হতে পারে, দেখুন না, বাচ্চারা কখনো রেগে যায়, কান্নাকাটি করে, কখনো ভালো থাকে, সব মিলিয়ে মিশিয়ে তো বছরের পর বছর ধরে। আজকে আমি বলি এবার নেগলিজেন্স অ্যাকচুয়ালি কাকে বলে, কিন্তু আমি সেটা কোথায় করব আমি সত্যিই জানি না। এই যে ওরা তো পুলিশকে বা যাই হোক যেভাবে ম্যানিপুলেট করছে, হ্যাঁ, আমি বলতে চাই না যে এরকম ছোটো ছোটো সিলি ব্যাপারে বাচ্চা কেঁদেছে বলে, বাচ্চা একটু বাইরে গেছে বলে পুলিশ এসে যায় বাড়িতে, এরকম আমার মনে হয় না কেউ ফেস করে, যদি নিজের বাড়ির লোকেরা পেছন থেকে না লাগে, হ্যাঁ, নিজের ঘরের লোকেরা। তো পাড়ার লোকেদের এত সাহস হয় না। এরা প্রথমবারই যখন আমার মেয়ে ওরাই ডাকতো, আমাদের সামনের বাড়ি ডাকতো, মিমি এসো আমরা টিভি দেখবো, এইসব বলতো। তো একদিন কী হয়েছে, আমি বোধহয় উপরে ছিলাম, আমার একটা ভিডিও কল ছিল আমার একটা দরকারে,
তো আমি উপরে ছিলাম, আমার মিমি নিচে খেলছিল। হঠাৎ খানিক বাদে আমার কাছে ফোন আসে আমার হাজব্যান্ডের। তখন আমার হাজব্যান্ডের সাথে একটু হলেও ফোনে কথাবার্তা হতো। সে দুর্গাপুর থেকে আমাকে ফোন করে বলে, মিমি কোথায়? আমি বললাম, মিমি নিচে খেলছে। বলছে, না, গিয়ে দেখো। আমি গিয়ে দেখি না, মিমি নেই। তখন আমাকে বলছে, ও সামনের বাড়িতে চলে গেছে টিভি দেখতে। আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে। বলছে, তুমি গিয়ে নিয়ে আসো। আমি বললাম, ঠিক আছে। আমি গেছি। তখন আমাকে সামনের বাড়ির যে মেয়েটা আছে, তার বিয়ে হয়নি, অনেক বয়স হয়ে গেছে। ওই মেয়েটার বিয়ের জন্য আমার হাজব্যান্ডকে এই সামনের বাড়ির মহিলা অনেকবার বলেছে, তোমার অফিসে একটা কাউকে দেখো না, তোমার মতো একটা ছেলে দেখো না। ওদের খুব অবসেশন ছিল, এটা আমি আগে থেকেই লক্ষ্য করেছি, যে আমার হাজব্যান্ডের মতো এরকম পয়সাওয়ালা সুন্দর দেখতে একটা ছেলে ওর মেয়ের জন্য চাই। সেটা একটা হিংসেও থাকতে পারে, ফ্রাস্ট্রেশন, হিংসে, এদের বিভিন্ন রকমের জিনিস কাজ করে। কোনো ওই যে বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তো এরা হচ্ছে অলস মস্তিষ্ক, কোনো কাজ নেই, কিছু তো একটা এসব ভাবতে থাকে সারাক্ষণ। ওর বিয়ে হয়ে গেল, ও ভালো আছে, আমার মেয়েটার বিয়ে হলো না, এরা ধরনের হতে পারে। কারণ ওরা বলতো এরকম যে তোমার মতো একটা ছেলে দেখে দাও, হ্যাঁ না তেন। আর আমার হাজব্যান্ড ঘরে এসে তখন বলতো, ওরে বাবা, এইরকম মোটা মেয়ে ঝোঁকঝুটে বাড়িতে সাংঘাতিক মার সাথে ঝগড়া করে ঘরে ঢুকে। এবার যেহেতু বড় হয়ে গেছে, বাইরে আসে না, ঘরেই করে, কিন্তু আমরা তো শুনতে পাই, সবাই শুনতে পাই, পাড়ার সবাই জানে মা মেয়ে বিশাল ঝামেলা করে। মেয়েটা বিশেষ করে খুব ঝোঁকঝুটে। তো ওই ঝোঁকঝুটে মোটা মেয়েকে কে বিয়ে করবে, এটা এই ধরনের কমেন্টস অব্দি আমার হাজব্যান্ড করেছে ওদের সম্বন্ধে। আর সেই দিন যেদিন আমার মেয়ে ওদের বাড়িতে চলে গেছিলো টিভি দেখার জন্য, ভেবেছিল বাড়িতে মা উপরে রয়েছে, নেই, আমি যাই, ওরা তো বলেছে অনেকবার টিভি দেখার কথা, এসো এসো। তো ওর কোথায় সেদিন ইচ্ছে হয়েছে চলে গেছে। বিশ্বাস করবেন না, আমি যখন আমার মেয়েকে আনতে গেছি ওদের সাথে, কিন্তু তার আগে আমার কোনো গণ্ডগোল হয়নি, কোনো ঝামেলা হয়নি। ওরা যে ফোনটা আমার হাজব্যান্ডকে করেছিল যে মিমি এসেছে, সেই ফোনটা কিন্তু ওরা আমাকেও করতে পারত, কিন্তু ওই যে বলে শয়তানের কারখানা, মস্তিষ্কটা ওদের শয়তানে হয়ে গেছে। ওরা ফোনটা করেছে আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ড কে বলছে আমার সামনে ফোন করে, সৌভিকদা তুমি যদি বলো তবে ওর হাতে ঠিক এই টার্ম, ওর হাতে মিমিকে দেব। ও মানে হচ্ছে আমি ওর মা, আমার হাতে দেবে। আমার কাছেও 24 ঘন্টা থাকে, 365 দিন 24 ঘন্টাও আমার হাতে থাকে, ঠিক আছে। একদিন বেরিয়ে গেছে, একদিন ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে সেদিন আমাকে যা নয় তাই ওরা বলেছে। এইরকম ইররেসপন্সিবল মা, দেখতে পায় না মেয়ে কোথায় বেরিয়ে গেছে, এই হয়েছে সেটা, আজকে যদি বাইরে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এই সেই বিভিন্ন কথা বলছে। আমার বাড়িটা কোনো এমন না যে খোলা দরজা ও গড়িয়ে রাস্তায় বেরিয়ে গেছে। ও যথেষ্ট বড়, তখন 7 বছর বয়স। ও নিজের জুতো পরে গেট লাগিয়ে দিয়ে, সামনের গেট লাগিয়ে ওদের বাড়ি গেট খুলে তারপর ঢুকেছে। সো ও এত ছোটও ছিল না যে ওরকম গড়িয়ে গিয়ে বেরিয়ে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে এইগুলো ছোটো ছোটো জিনিসগুলোকে তিলকে, একটা বাচ্চা এসেছে পাশের বাড়ি থেকে সিনেমা দেখতে, এটা একটা খুব সাধারণই ঘটনা, এমন কিছু বড় ঘটনা নয়। যদিও আমি সেটা তাকে কোনোদিন অ্যালাউ করি না, তুমি যাবে না আমার পারমিশন ছাড়া। সেদিন আমি উপরে ছিলাম, সে সুযোগ পেয়ে গেছে, কোনোভাবেই গেছে। একটা দিনের ঘটনা, 7-8 বছরের মধ্যে একদিনের ঘটনা, সেইটাকে নিয়ে তারা এত বড় ইস্যু করেছে। এবং সেই সৌভিকদাকে, যে সৌভিকদা ওদের নামে এইসবই বলতো, যে এই মোটা মেয়েটা বাকিকে বিয়ে করবে, এই ধরনের কথা আমার হাজব্যান্ড ঘরে বলেছে আমাকে। আর ওরকম ঝগড়ুটে মেয়ে, ওর সাথে কে বিয়ে, প্রচণ্ড মেজাজি, প্রচণ্ড ঝগড়ুটে, মার সাথে ঝগড়াঝাটি করে ঘরের মধ্যে, আমরা এখান থেকেই শুনতে পাই। সো আমি এগুলো নিয়ে বদার করি না, ঠিক আছে, ওর বাড়িতে কী হয়েছে, আমার হাজব্যান্ডও এইগুলো, কিন্তু আমার পিছনে বাস দেওয়ার জন্য এখন ওদের সাথে খুব ভাব, উপর দিয়ে ওদের সাথে, ভেতরে পিছনে ওদের নামে অনেক কিছু বলে। এবং এরাও কিন্তু তাই, এই যে সামনের বাড়ির লোকজন, এরাও সেম। আমি কেন বলছি, এরা যখন, আমি এখানে নতুন এসেছি, তখন আমি এখানে পাড়ার একটা মেয়ে আছে চম্পা বলে, আমি কাউকে সেভাবে চিনি না। তো ও একদিন আমার সাথে কথা বলছে, আমিও বলছি, অনেকক্ষণ কথা বলছি, দেখছি ওই সামনের বাড়ি আমাকে, তখন ওদের সাথে কোনো ঝামেলাচাটি কিছু নেই, ইশারা করছে, আমি কী ইশারা করছে বুঝতে পারছি না। যখন চম্পা চলে গেল কথা বলে, আমাকে বলছে ওর সাথে কথা বলো না, ওর হাজব্যান্ডকে মেরে ঝুলিয়ে দিয়েছিল, হ্যাঁ, ওর সাথে কথা বলো না। আমি তো জানি না এই পাড়ায় নতুন এসেছি, কে কী করেছে না করেছে, ও ভালো না, একদম ভালো না, ও শ্বশুর শাশুড়িকে মারে, হ্যাঁ না তেনা, এরকম বিভিন্ন ধরনের বলছে ওর নামে, ওর সাথে কিন্তু কথা বলো না। ও আচ্ছা, ঠিক আছে। ওমা, তার কিছুদিন বাদে উনি কিন্তু ওর সাথে কথা বলেছে, এই সামনের বাড়ির মহিলাটি, সে ওই লোক চম্পা যাচ্ছে তার সাথে বসে দাঁড়িয়ে গল্প করছে, হা হা কী কথা বলছে আমি শুনিনি ভালো করে, কিন্তু কথা বলছে। এবার আবার কীরকম, আমাকে বলছে ওর সাথে কথা বলো না, ও ভালো নয়, এদিকে নিজে কিন্তু ওর সাথে কথা বলছে। এখানে আমার হাজব্যান্ডও ঠিক তাই,
ভেতরে এসে বলছে ওই মেয়ের সাথে কাকে আমি বিয়ে দেবো, তারপরে আমি মরবো ঘটকালি করে, ও তো ঝগড়ুটে মেয়ে, ও মোটা মেয়ে, এই সেই সব বলছে, ওকে কে বিয়ে করবে। আর এইদিকে ওর সামনে বলছে, ওর সামনে একদম সৌভিকদা খুব ভালো বলছে, সৌভিকদা না বললে ওর হাতে আমার মিমিকে তুলে দেবো না। মানে মানুষের কি চরিত্র এইখানে, মানে আমি আমার জীবন না, আমি সত্যি কথা বলতে আমার মধ্যে এইসব প্যাচগোজ নেই বলে আমার কুকুরদের সাথে খুব ভালো বনিবনা হয়, কারণ ওরাও খুব সহজ সরল, ওরা এইসব নাটক করতে পারে না, সামনে এক পেছনে আর এক, এই ধরনের নাটকটা আমার কোনো অবলা প্রাণী করতে পারে না, তাই জন্য ওদের সাথে আমার খুব ভালো বনিবনা হয়। এদের সাথে হবে কি করে বলুন, এই তো ধরনের আমার হাজব্যান্ডও যেমন, এরাও সেই রকম, তো একদম মিলে গেছে এরা। এখন এরা হাত মিলিয়ে, আমি খুব অবাক হব না সেদিন যে পুলিশ এসেছিল ওদের বাড়িতে, আগে ঢুকেছিল, এবং তখন আমার হাজব্যান্ডের সাথে যে কথা হয়নি এটাও আমি ধারণা হয়েছে, আমি শিওর না হলে আমি এটা শিওর, আগে বা পরে হোক, ওখানে আমার হাজব্যান্ডের সাথে ফোনে কথা হয়েছে এবং আমার হাজব্যান্ড এগুলো করাচ্ছে পিছনে, যে আমাকে একদিন হয়তো আমার মেয়ে বেরিয়ে গেছে, সেটাকে নিয়েই বড় করে আমি আমার মেয়েকে নেগলেক্ট করি, কিন্তু ডকুমেন্টস আমার কাছে আছে। অ্যান্ড একটা বাচ্চাকে মানুষ করার জন্য তাকে স্কুলে ভর্তি করা, তার শরীর স্বাস্থ্য ভালো কিনা, তার খাদ্য ভালো পাচ্ছে কিনা, তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা, সব কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। এবং ইভেন আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, যাতে এই প্রমাণগুলোও থাকে যে কি হচ্ছে না হচ্ছে ঘরের ভেতরে। তবে কি সমস্যা হচ্ছে, যেহেতু বুঝতেই পারছেন আমার হাজব্যান্ডের অনেক টাকা, এই সব কিছু আমার হাজব্যান্ড করাচ্ছে একটাই কারণে, যাতে তাকে আমি ছেড়ে দিই, তাকে কোনো মেনটেনেন্স না দিতে হয়, আমি ভেঙে পড়বো। হ্যাঁ, আমি ভেঙে পড়বো না, আমার এই অবলা প্রাণীগুলোর জন্য এবং আমার মেয়ের জন্য আমি ভেঙে গেলে এরা বাঁচতে পারবে না, কারণ এইসব টক্সিক মানুষজন চারপাশে রয়েছে। যে আমার হাজব্যান্ড বলতেই পারতো আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, তুমি আমাকে ডিভোর্স দিয়েছো, মিটে যায় ঝামেলা, করতে পারতো সাধারণভাবে, খুব সিম্পলভাবে, তা না করে সে এই ধরনের নোংরা খেলা খেলছে, যাতে আমি মেন্টালি ডিপ্রেশনে চলে যাই, আমি ফিজিক্যালি ইচ্ছা হয়ে যাই, আমি এমনি ফিনান্সিয়ালি আমার সমস্যা রয়েছে। সো বিভিন্ন রকমভাবে সে চেষ্টা করছে, জানে আমি ক্যান্সার সার্ভাইভার, আমার মানে নাক দিয়ে কান দিয়ে সবসময় জল গড়ায়, রেডিয়েশনের সাইড এফেক্টস রয়েছে, আমার কেমোর সাইড এফেক্টস রয়েছে, আমি অত্যন্ত দুর্বল একটা মানুষ, যেহেতু এত বড় একটা অসুখ আমার উপর দিয়ে হয়ে গেছে। তো সেইগুলোর উপরে যদি সে জানে যে এই সব মেন্টাল প্রেশার যদি সে আমাকে দেয় পাড়ার লোক দিয়ে, পুলিশ দিয়ে, তাহলে আমি ভেঙে পড়বো, এবং তাকে মেনটেনেন্স যদি কোনোভাবে এটাতে না দিতে হয়, সেইগুলো কোনোভাবে যদি প্রমাণ করতে পারে যে আমি খারাপ মা, তাহলে তাকে মেনটেনেন্স দিতে হবে না। এই ধরনের নোংরা একটা কনস্পিরেসি ষড়যন্ত্র আমার হাজব্যান্ড করে চলেছে, এবং এই পাড়ার লোকেরা যাদের কোনো কাজকর্ম নেই, কোনো নিজে ভালো কাজ করে না, কাউকে ভালো কাজ করতে দেখতেও তারা পছন্দ করে না, নিজেরা তো কিছু করবেই না, নিজেরা তো কোনো দিন কারোর কোনো হেল্প করেনি, আমাদের মানে যে হেল্প করছে তার পেছনে, যদি নিজে হেল্প করতো তাহলে এত সময় পেতো না আমার পেছনে এইসব লাগার, তাই না? তারা সারাদিন ধরে বারান্দায় দাঁড়িয়ে এইটা দেখতেই পেতো না যে আমার মেয়ে কবার কাঁদলো, কি আমি কবার বেরোলাম কবার ঢুকলাম। এবার আমি বেরোলাম, ঢুকলাম, আদর করলাম, মেয়েকে বেড়াতে নিয়ে গেলাম, সেগুলো সারা দেখেও দেখতে পায় না, সেটাও কিন্তু দেখছে, কিন্তু দেখেও দেখতে পায় না, তারা শুধু দেখতে পায় যেটা যে মাছির নজর ঘুরতে থাকে। আমার মেয়ে কখন কেঁদেছে, আমার মেয়ে তখন একটু কষ্ট পেয়ে বলতে কি ওই মোবাইলের জন্য, বাচ্চারা যেটা হয়, আমার হাজব্যান্ডও তো ওকে মোবাইল অ্যাডিক্ট করে দিয়ে গেছিলো। এবার অ্যাডিকশান জানেনি এমন একটা জিনিস যেটাকে ছাড়ানো করে হয়তো এক আধজন, কিন্তু ভোগে কিন্তু মানে বহু বছর ধরে পুরো ফ্যামিলি শুদ্ধ ভোগ। তো আমার মেয়েকে আমার হাজব্যান্ড করে দিয়ে গেছে, আর আমার মেয়ে এখনও অবধি সেটা নিয়ে ভুগছে। এবার এটা পুলিশ অফিসারের সেদিন একটা কথা বলছে, আপনার সঙ্গেই তো সবসময় থাকে। হ্যাঁ, কথাটা আমার হাজব্যান্ডের একদম ডিটো কপি করা কথা। আমি কেন বলছি, কারণ আমার হাজব্যান্ডও ঠিক এই কথা বলতো, আমি তো 2 দিন আসি সপ্তাহে, আমি কি করে মোবাইল অ্যাডিক্ট বাড়ালাম, তুমি তো সবসময় থাকো তোমার মেয়ের সাথে, তাহলে ও কেন তোমার মতো হলো না। কিন্তু কথা এটাই, আপনারা খেয়াল করবেন, যখন ছেলেরা দেখবেন কলেজে গিয়ে সিগারেট খাওয়া প্রথম ধরে, তখন কলেজের বন্ধুদের সাথে কতক্ষণ সে থাকে, কত ঘন্টা থাকে, বেশিক্ষণ তো থাকে না, ম্যাক্সিমাম 3-4 ঘন্টা থাকে, কিন্তু সেখান থেকে সিগারেটের নেশাটা ধরে, এবং বাড়িতে তারপর লুকিয়ে লুকিয়ে খাওয়া, এবং সিগারেট থেকে তারপর বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে গিয়ে মদ খাওয়া, কতক্ষণ যায় বেড়াতে, 1-8 দিন যায়, থাকে কিন্তু পরিবারের সাথে বহু বছর, কিন্তু সেটা তারা ভুলে যায়। নেশা জিনিসটাই এইরকম, নেশা জিনিসটাই সবসময় এরকম, শুরুটা খুব অল্প দিয়ে হয়, এবং তারপরে সেটা এমন বিভৎস হয়, তখন বাড়ির সবাই বোঝালেও, ইভেন ডাক্তাররা বোঝালেও সেটা ঠিক হওয়া খুব মুশকিল হয়, তাই না? এটা আমার ধারণা, যে কোনো সাইকোলজিস্ট বা যে কোনো যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হয়, তারা আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারবে,
যে আমার সাথে মেয়ে থাকে এটা ঠিকই, 24 ঘন্টা এটা ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড যে নেশাটা ঢুকিয়ে দিয়ে গেছে সেটা এত সহজে যাওয়ার না। খারাপ জিনিস এরকমই হয়, নেশা এরকমই হয়, তাই না? আমার হাজব্যান্ড সেই কবে গুটখা খাওয়া ধরেছিল, সে কিন্তু এত বছর হয়ে গেছে, প্রায় 20 বছর 30 বছর হয়ে গেছে, সে কিন্তু গুটখা খাওয়া ছাড়েনি। সব সময় তার মুখে গুটখা গোজা থাকে, খাবার আগে মুখ ধুয়ে গুটখাটা ফেলে দিয়ে খাবার খেয়ে তারপরে যেই না খাবার শেষ হয় তখন আবার গুটখা আর সিগারেট খায়। সিভিয়ারলি সিগারেট এবং গুটখা অ্যাডিক্ট আমার হাজব্যান্ড। কাজেই তার কাছ থেকে আমারই ভুল যে আমি তাকে মানুষ চিনতে ভুল করেছি। তাকে দেখেছি যে সে আমার মানে তার অ্যাক্টিংয়ে আমি ভুলে গিয়ে বিয়ে করে ফেলেছিলাম। সে আমাকে সাপোর্ট দিয়েছিল আমার কুকুরদের কাজে, আমি তখন রাস্তা কুকুর দিয়ে করতাম। তো সেইগুলোকে আমি ভেবেছি যে ঠিক আছে গুটখা সিগারেট তো সে আমার জন্য ছেড়েই দেবে, কিন্তু বিয়ের পরে দেখলাম যে না, সে তো সব ছাড়লই না, উল্টে আমার পেছনেই হ্যাঁ লেগে গেল। এখন তো সে আমার রীতিমতো আমার প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছে ওর জন্য। কারণ ও এখন আগেও আমি তো দ্বিতীয় বউ, ফার্স্ট বউকে ও টাকা পয়সা দিয়েছে, ছেলের ফার্স্ট বউয়ের মানে প্রথম বউয়ের পক্ষে একটা ছেলে রয়েছে, ও তার খরচাপাতি দেয়, এখন আমাকে দিতে হবে, আমার মেয়ের জন্য দিতে হবে, এখন একটা নতুন আবার পরকীয়া করছে তাকে দিতে হচ্ছে। সো ওর অবস্থা তো ও কোনোভাবেই চাইছে না সেটা আমাকে দিক, এবং সেটার জন্যে এইসব বিভিন্ন রকমভাবে আমাকে হ্যারাস করছে, যেটা পুলিশকে দিয়ে পাড়ার লোককে দিয়ে বিভিন্নভাবে হ্যারাস করছে। এটা হচ্ছে আসল কারণ। জানি না আমি বাঁচবো না মরবো না কি করবে। এখন আমাকে সবাই বলছে খুব সাবধানে থাকতে, আমার লয়ারের সাথে কথা হচ্ছে, সাবধানে থাকবে, কারণ আমার মেয়েকে যে কোনো সময় ও কিডন্যাপ করে নিয়ে যেতে পারে বা কিছু একটা করে দিয়ে আমার উপর ব্লেম দিতে পারে যে এই দেখুন খারাপ মা। হ্যাঁ, এরকমও করতে পারে। ও নিজের স্বার্থের জন্য যখন মেয়েকে মোবাইল অ্যাডিক্ট বানাতে পেরেছে, নিজের সন্তানকে মোবাইল অ্যাডিক্ট বানাতে পেরেছে, ও তখন নিজের মেয়েকে কিছু একটা ভালো মন্দ করে দিলেও ওর কোনো মানে আমি অবাক হব করতে পারি, যাতে আমার উপর ব্লেম আসে যে আমি খারাপ মা, আমি খেয়াল করিনি আমার মেয়ের একটা কিছু হয়ে গেছে। এইরকম একটা মানে সিভিয়ার থ্রেটের মধ্যে আমি সবসময় বাস করছি। আমি যে আমি সব থেকে ভালো হতো এই বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার, কিন্তু আমার এখন সেই ক্ষমতা নেই যে 7খানা কুকুর নিয়ে আমি কোথাও একটা শিফট করব। আমার সেই ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই যতদিন না আমি মেনটেনেন্স ওর কাছ থেকে পাচ্ছি। এই বাড়িটা হোম লোনে চলছে, এই বাড়িটার প্রায় 10 বছর হয়ে গেছে আমাদের হোম লোনে মানে কেনা হয়েছে, ব্যাংক লোনে চলছে। এই বাড়িটার কোনো রকমের মিউনিসিপ্যালিটি থেকে যে মিউটেশন কাগজপত্র কিচ্ছুও করায়। আমি হাজারবার ওকে বলেছি, কারণ আমাদের দুজনের হয়তো সাইন সিগনেচার লাগবে, ওর টাকা পয়সা লাগবে এগুলো করাতে। 10 বছর হয়ে গেছে আজকে ওই বাড়িটার জন্য কোনো মেনটেনেন্স কিচ্ছু করছে। কতটা ইররেসপন্সিবল মানুষ আপনি চিন্তা করুন, যে নিজের স্ত্রী নিজের সন্তানের কোনো খেয়াল রাখে না। আরেকটা বলছি ভয়ঙ্কর ঘটনা। গত বছর ওকে আমার মেয়েকে তো 1 বছরের জন্য আমি একটা হোস্টেলে দিয়েছিলাম, এই আমার মেয়ের মোবাইল অ্যাডিকশান থেকে রক্ষা পাওয়ার জন্য। ওর বাবার এই মানে এসে মোবাইল দিত, এই অ্যাডিকশান থেকে বাঁচানোর জন্য ওকে আমি হোস্টেলে দিয়েছিলাম। ওর বাবা সেটাতে মত দিয়েছিল, কারণ হোস্টেলে খরচাটা অনেক কম ছিল বলে। তো যাই হোক, গত নভেম্বর 2024 আমার মেয়ের বার্থডেতে ওর বাবাও গেছিলো সেই হোস্টেলে, আমিও গেছিলাম, সেখানে দেখা হয়েছে। সেখানে ওর জন্মদিন পালন করার জন্য পুরো হোস্টেলকে ওর বাবা কিছু টাকা দিয়ে প্রায় 3000 টাকা মতো খরচা হচ্ছে, সবাইকে পায়েস খাইয়েছি। এবং তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার মেয়েকে কি ওখানে দুধ দেওয়া হয়, ওখানে গরু টরু রয়েছে? তো ওরা বলেছিল 400 টাকা না কত দিলে, 400 না 500 টাকা দিলে ওরা প্রত্যেক মাসে দিলে ওরা প্রত্যেকদিন 1 গ্লাস করে আমার মেয়েকে দুধ দেয় খেতে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি কি টাকাটা দেবে? বললো হ্যাঁ আমি দিয়ে দেবো। এবার সেদিনই ও চলে গেল, হ্যাঁ মানে ওইটা বলেই ও চলে যাচ্ছিলো ওখানে। আমি কিন্তু তারপরে আরও 2 দিন ছিলাম ওখানে ওই হোস্টেলে গেস্ট হাউসে আমার মেয়ের কাছে। ও কিন্তু চলে যাচ্ছে। তো আমি ওকে বললাম তুমি কখন দেবে? বললো আমি গিয়ে অনলাইনে তোমাকে দিয়ে দেবো টাকাটা, আমি গিয়ে অনলাইনে এখানে টাকাটা আমি পাঠিয়ে দেবো। এরপরে 2 দিন চলে যায়, আমি বাড়ি চলে আসি, মানে কলকাতায় চলে আসি। তারপরে এবার আমি গুরুকুলে অনেকবার ফোনও করেছি, জানতে চেয়েছি যে দিয়েছে কিনা। ওরা বলছে আমরা তো ঠিক জানি না, অফিসে ওরা জানবে। হ্যাঁ, তো আমি তারপরে অনেকবার যোগাযোগ করেছি, কোনোভাবে এই কথাটা আমি আর জানতে পারিনি। এ বলছে ও জানে, ও বলছে সে জানে, এই করে আমি জানতে পারিনি যে আমার মেয়ে দুধ পেলো কি পেলো না। তা জানুয়ারি মাসে, নভেম্বরে এটা হঠাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি গেছি। ওর বাবা বলে গিয়েছিলো নভেম্বরে যে ও নাকি জানুয়ারি মাসে যাবে আমার মেয়ের সাথে দেখা করতে। আমি ফেব্রুয়ারি মাসে গেছি আমার মেয়ের সাথে দেখা করতে, গিয়ে দেখি ওর বাবা তো জানুয়ারিতে আসেইনি,
ইভেন ওই দুধের টাকা যখন ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, বললো না, দেয়নি। মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস আমার মেয়ে দুধ পেল না। আমি ফেব্রুয়ারিতে গিয়ে আমি 2 মাসের ওকে দুধের টাকা দিয়ে আসি, তারপর আমি পেমেন্ট করে আসি। এবং এই টাকাটা যেইটা দিয়ে আমার সংসার চলছে সেটা পুরোপুরি আমার বাবা মার ফ্ল্যাট বিক্রির টাকা। আমার আর কিছু নেই, এই সম্পত্তিটাই শেষ ছিল, এটাই বিক্রি করে দিচ্ছি। এই টাকাটা শেষ হয়ে গেলে আমার আর চলার কোনো ক্ষমতা নেই। কীভাবে আমি মানে বাড়িটা হয়তো যদি থাকবে কি থাকবে না জানি না, কারণ হোম লোনে চলছে। ও যদি হোম লোন বন্ধ করে দেয় তাহলে এসে ব্যাংক থেকে আমাকে এই বাড়ি থেকেও বার করে দেবে, তো বাড়িও হয়তো থাকবে না। আর আমি তার উপরে 5 লাখ টাকার একটা গোল্ড লোন চলছে আমার উপর, সেটারও আমাকে প্রত্যেক মাসে মাসে 7,500 টাকা করে গোল্ড লোনের ইএমআই দিতে হয়। সো এই হচ্ছে সিভিয়ার কন্ডিশনের মধ্যে আমি রয়েছি। জানি না এই বাড়িটা থাকবে কি না। আমার লোন চলছে, এই টাকাটা, এই ইএমআইটা না দিতে পারলে আমার গোল্ডগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ব্যাংক নিয়ে নেবে। এবার আমার মা বাবার যে বাড়ির বিক্রি, ফ্ল্যাট বিক্রি সামান্য টাকা, সেটা শেষ যদি হয়ে যায় এরপরে আর কিছু নেই, রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, আর কোনো জায়গা। এই সিচুয়েশানে ওরা রেখে, তার উপর তো মেন্টাল হ্যারাসমেন্ট, পুলিশ হ্যারাসমেন্ট, পাড়ার লোকের হ্যারাসমেন্ট, নিজের শারীরিক আমার অসুবিধে, সে অসুস্থতা সব আছে। আপনারা বলুন কী সিভিয়ার কন্ডিশানে আমি বাঁচছি। কতদিন এই স্ট্রাগল বাঁচতে পারবো আমি জানি না, কিন্তু এই ধর্ম অধর্মের যুদ্ধ আমার চলবে যতদিন আমার নিঃশ্বাস আছে। ওরা আমার নিঃশ্বাস বন্ধ করার, আমার হাজব্যান্ড সৌভিক ভদ্র, আমার প্রতিবেশী মলয় ঘোষ, তার স্ত্রী বিপাশা ঘোষ, তার মেয়ে ইন্দিরা ঘোষ, সুজিত বিশ্বাস, সুরিন্দর রয়, মলয় রয়, বিউটি রয় এবং সৃজন রয়, এরা সবাই, চম্পা বলে আরেকটি মেয়ে আছে, এরা এই সবাই আমার মৃত্যুর জন্য, যদি আমার মেয়ে বা আমার কোনো ক্ষতি হয়, এরা সবাই দায়ী থাকে।